সাইরেনের আওয়াজ শুনতে পাচ্ছেন। যুদ্ধ পরিস্থিতিতে বিমান হানার আগাম সংকেত হিসেবে এই আওয়াজ। বাংকার, ব্ল্যাকআউট, সাইরেন, যুদ্ধের আগের 3 সংকেত। বুক কাঁপে ব্ল্যাকআউটে, সেই ব্ল্যাকআউট সাইরেন যার প্রত্যক্ষ সাক্ষী বাংলা। ৭১-এর যুদ্ধের আগে পাকিস্তানি যুদ্ধ বিমানের হানার আগে নিভিয়ে ফেলা হতো আলো, কান ফাটানো আওয়াজে বাজতো সাইরেন। 2025-এ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় তেমনই পরিস্থিতি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন নিরীহের রক্ত বইছে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে বদলা চাইছে দেশ, জীবিত বা মৃত। শুধু তাই নয়, সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত করুক ভারত, জোরালো হচ্ছে জনমত। আর এই পরিস্থিতিতেই আগামীকাল রাজ্যে রাজ্যে মক ড্রিল, অর্থাৎ জাগতে রহো, আসছে যুদ্ধ। একাত্তরের স্মৃতি উস্কে ব্ল্যাকআউট, আবারও মহড়া। যুদ্ধ পরিস্থিতি হলে কি কি পদক্ষেপ? পাকিস্তানের প্রত্যাঘাত কি সময়ের অপেক্ষা? বুধবার মানে আগামীকাল রাজ্যে রাজ্যে মক ড্রিল করার নির্দেশ কেন্দ্রের। এয়ার রেড সাইরেন থেকে ব্ল্যাকআউটের জন্য প্রস্তুতি। কি হতে পারে সেই প্রস্তুতি? তুঙ্গে চলছে আলোচনা, প্রস্তুতি। যুদ্ধ হলে কি হবে? শত্রুপক্ষের বিমান হানায় কিভাবে সাধারণ মানুষের প্রাণ রক্ষা? মাটিতে শুয়ে কিংবা আহতকে কাঁধে তুলে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, এসবই যুদ্ধ পরিস্থিতির আগে সাধারণ মানুষের হোমওয়ার্ক। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত কি শুধু সময়ের অপেক্ষা? পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর প্রহর গুনছে দেশবাসী, বদলা নিতে চাইছে সারা ভারত। এই পরিস্থিতিতে কেন্দ্রের নির্দেশে বুধবার রাজ্যে রাজ্যে মক ড্রিল। দেশের 244টি জেলায় সিভিল ডিফেন্সের প্রস্তুতি। সূত্রের খবর, 100 জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। 254টি জায়গা বিশেষ স্পর্শকাতর। কৌশলগত দিক থেকে এই লোকেশনগুলি শত্রুর প্রথম টার্গেট হতে পারে। এখানেই সবার আগে মক ড্রিল করা হবে। বিভিন্ন রাজ্যের শহরগুলিকে A, B, C 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। इसका क्या मतलब है, एक बार बजा के बताइए और पूरा आइडेंटिफाई करिएगा कि किस तरीके से किसका क्या मतलब है, बताते जाइए। ये हैंड सायरन है, ये युद्ध के परिप्रेक्ष्य में बनाया गया है और इसका एक सिग्नल है और ये हम कम्युनिटी को देते हैं, अवेयर करते हैं कि किस सायरन पर क्या काम करना है। बताइए किस सायरन पे क्या काम करना है। बजाओ, तेज बजाओ। सायरन अभी धीमे आवाज में बजा, इसका मतलब है कि हवाई हमला होने वाला। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্তদের দিয়ে আগুন নেভানোর কৌশল কিংবা জলে আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা, সব দিক দিয়েই সাধারণ মানুষকে প্রস্তুত রাখার পালা। তৈরি আছে বাংকারও। यहाँ पर किस तरह की तैयारियां पहले भी कई बार दिखा चुके हैं कि लगातार कोशिश यही है कि पूरी तरह से वो अलर्ट रहें और यहाँ पर आपको दिखाने की कोशिश करेंगे किस तरह से यहाँ मोटी दीवारें हैं और किस तरह से लोग यहाँ पर रह रहे हैं, क्या कुछ तैयारियां हैं और पूरी तरह से लोगों ने यहाँ पर बल्ब पहले ही लगा लिए हैं। कई सारे जो लोग हैं वो यहाँ पर खाट बिछाकर बैठे हुए हैं ताकि यहाँ पर अगर उस तरह की स्थिति बनती है तो उस समय हम पूरी तरह से तैयार रहें।
রাজ্য সিভিল ডিফেন্স দপ্তর সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী মক ড্রিলের যে 3টি ক্যাটাগরির কথা বলা হয়েছে, এই রাজ্যে 17টি জায়গা রয়েছে। প্রথম ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভবন, পরিকাঠামো যেমন সেনা দপ্তর। দ্বিতীয় ক্যাটাগরিতে কয়লা, বিদ্যুৎ সরবরাহ। তৃতীয় ক্যাটাগরিতে কম স্পর্শকাতর এলাকা। এই 17টি জায়গা ছাড়া অন্যত্র মক ড্রিল করা যেতে পারে, রাজ্যকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। রাজ্য সিভিল ডিফেন্স সূত্রে খবর, প্রথম দুটি ক্যাটাগরিতে নজর রাখছেন তারা। মক ড্রিলের আগে এদিন দিল্লিতে ঘন ঘন উচ্চ পর্যায়ের বৈঠক হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কয়েকটি রাজ্যের মুখ্য সচিব। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। জায়গায় জায়গায় ব্ল্যাকআউট, ঘন ঘন সাইরেন, প্রাণে বাঁচার পাশাপাশি অন্যের প্রাণ বাঁচানোরও চেষ্টা। ভারত পাক উত্তেজনার আবহে ফিরে এলো ৭১-এর স্মৃতি। ৫৪ বছর পর ফের মক ড্রিলের প্রস্তুতি নিচ্ছে দেশবাসী। দুদিন আগেই রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারত পাকিস্তানকে সংযত থাকার বার্তা দিয়ে বলেছেন, কোনো ভুল করা চলবে না, সামরিক সমাধান কোনো সমাধানই নয়। গুতেরেসের কথায় কি কান দেবে নয়াদিল্লি? কারণ পহেলগাঁওয়ে হিন্দু নিধনের পর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে জোরালো হচ্ছে বদলার দাবি। যুদ্ধ যেন সময়ের অপেক্ষা। এমন অবস্থায় যুদ্ধকালীন পরিস্থিতিতে নাগরিক ও প্রশাসনের কী ধরনের পদক্ষেপ করা প্রয়োজন, দেশ জুড়ে তার মহড়া শুরু হয়ে গেল। স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে 4 বার যুদ্ধ হয়েছে, যার মধ্যে 1947, 65 এবং 71-এ পুরোদস্তুর যুদ্ধ। প্রতিবারই আগ বাড়িয়ে হামলা করেছে পাকিস্তান, আর প্রতিবারই তার যোগ্য জবাব দিয়েছে ভারত। 71-এর যুদ্ধে চিরশত্রু প্রতিবেশীকে দুটুকরো করে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। 1971-এর 3রা ডিসেম্বর পাকিস্তান উত্তর ভারতের একাধিক বিমান ঘাঁটিতে হামলা চালালে পাল্টা যুদ্ধ ঘোষণা করে দিল্লি। তার অনেক আগে থেকেই অবশ্য পূর্ব পাকিস্তানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ভারতীয় সেনা। তাই শত্রুপক্ষের বিমান হামলা আজ করেই আগেভাগেই দেশবাসীকে প্রস্তুত থাকতে বলা হয়েছিল। যুদ্ধ শুরুর দিন 10 আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল মক ড্রিল। ঘন ঘন বাজানো হয়েছিল সাইরেন। সীমান্ত লাগোয়া বিভিন্ন জায়গায় ব্ল্যাকআউটের মহড়াও হয়েছিল। আজ থেকে 54 বছর আগে অনেকেই দেখেছেন জায়গায় জায়গায় ব্ল্যাকআউট, ঘন ঘন সাইরেনের আওয়াজ। সেটা 1971 ভারত এবং পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশকে স্বাধীন করার যুদ্ধ। আবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে, অন্তত সীমান্তে টানাপোড়েন তাই বলছে। পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে আরও একটা পুরোদস্তুর যুদ্ধ বাঁধবে কিনা তা সময়ই বলবে। তবে যুদ্ধ হলে দেশবাসী যাতে প্রস্তুত থাকতে পারে, রাজ্যে রাজ্যে তার মহড়া শুরু হয়ে গিয়েছে। বিমান হামলার সময় সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা পরীক্ষা করে দেখা হচ্ছে। আকাশপথে হামলার সময় শত্রুপক্ষকে বিভ্রান্ত করতে হঠাৎ করে সমস্ত আলো নিভিয়ে ব্ল্যাক আউটের মহড়াও সেরে রাখা হচ্ছে। দুদিন আগেই সীমান্ত লাগোয়া রাজ্য পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে ব্ল্যাকআউট ড্রিল করে সেনাবাহিনী। 1971 থেকে 2025 যুদ্ধের আঁচ থেকে বাঁচতে 54 বছর পর আবার কোমর বাঁধছে দেশবাসী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই যুদ্ধের প্রস্তুতিতে সিভিল ডিফেন্স বিভাগের মক ড্রিল কতটা দরকার এই পরিস্থিতিতে, আপনাদের শোনাবো রাজ্যের প্রাক্তন অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়ের বক্তব্য। মিলিটারি নয়, মিলিটারি দায়িত্ব হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্সে যুদ্ধ করা, আর এনসিসি আছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স একদম সিভিল ডিফেন্স করবে। তার পর্যন্ত আমি নিজেকে রেস্কিউড করে রাখতে পারবো, এটাই হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স। তো সেই কারণে এটার সাথেই সিভিল ডিফেন্সের ভীষণ যোগ আছে। সার্বিক যুদ্ধ ওই ফ্রন্টেও আর মানুষের ইনস্টিটিউশনের ভেতর একদম ঘরের মধ্যে, এই দুটো যুদ্ধতে তো সব মিলিয়ে একটা টিম, সিভিল ডিফেন্স বলুন, বিএসএফ বলুন, এনসিসি বলুন, তার সাথে মিলিটারি বলুন, সব মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড বডি। সিভিলিয়ানদের রোল বিরাট রোল, সিভিলিয়ানদের তৈরি করা হলো না, তাহলে সিভিলিয়ানরা শুধু মিলিটারি এসে বাঁচাবে না পুলিশ বাঁচাবে।
একাত্তরেও কি এভাবেই প্রস্তুত করা হয়েছিল থার্ড লাইন অফ ডিফেন্স? শুনুন প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায় কি বলছেন। বলতে পারবে না, কিন্তু পরিস্থিতি যা যেদিকে গড়াচ্ছে সে তাতে মনে হচ্ছে যে যুদ্ধের দিকেই যাচ্ছে ধীরে ধীরে। 71 সালে তখন আমি কলেজের সেকেন্ড ইয়ার, আমার তো পুরনো সেই কথা কিছু কিছু তো মনেই আছে, একেবারে ভুলে তো যায়নি। বিভিন্ন জায়গায় গর্ত করে রাখা হলো, ট্রেঞ্চ করা হলো, সেখানে গিয়ে কি করে ঝাঁপিয়ে পড়তে হবে, ঢুকে যেতে হবে ভেতরে, বয়স্ক লোকেদের কিভাবে ওখানে রেস্কিউ করে নিয়ে যেতে হবে, এই সবটাই কিন্তু শেখানো হয়েছিল একদম, এবং বেশ কিছু সময় ধরে। এমন নয় যে আজকে যেমন আগামীকাল থেকে মক ড্রিল মনে হচ্ছে পরশুদিনই যুদ্ধ লাগবে, এরকম নয়, এটা হয় না কখনো। বদলা চাই, কড়া প্রত্যাঘাত চাই, এই একটা বিষয়ে একমত কাশ্মীর থেকে কন্যাকুমারী। যুদ্ধ শেষ পর্যন্ত হবে কিনা তা তো সময়ই বলবে, তবে এই মুহূর্তে মানুষ কি বলছেন চলুন শোনা যাক। পাকিস্তানকে যদি এবার সুযোগ না দেওয়া, যুদ্ধ না করা হয়, তাহলে আমরা আগামী দিনে কোনো সরকারের উপরেই ভরসা রাখতে পারবো না। আমাদের একটাই উদ্দেশ্য, পাকিস্তানকে টাইট দিতে গেলে শুধু জল বন্ধ করা না, ওদের উপরে সরাসরি অ্যাটাক করা উচিত। প্রয়োজনে আমরা ভারতবাসী হিসাবে সাধারণ মানুষ আমরা দেশের সৈন্যদের পাশে গিয়ে দাঁড়াবো, কিন্তু পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে। আমি অ্যাজ আ ছাত্র হিসাবে বলতে চাই, অবশ্যই আমি এটা একটা বদলা চাই, এবং আমি এটা নিশ্চয়ই মানব যে আরও সবাই এই বদলাটা চায়, এবং আমি মনে করি যে আগামীকালে আমাদের কেন্দ্রীয় সরকার এই বদলাটা এবং আমাদের এই পাল্টা জবাব অবশ্যই দেবে আর দেওয়া উচিত। আমিও চাই যুদ্ধটা হোক, পাকিস্তান মানে ওদেরকে জব্দ করা দরকার। ওরা দিনের পর দিন ভারতের উপরে এইভাবে অ্যাটাক করে যাচ্ছে, আমরা এটা কেন সহ্য করব? আমরা চাই ওদেরকে কড়া জবাব দিতে। এর আগেও তো ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়েছে, 1971 হয়েছে, 62-তে সিমলা চুক্তি হয়েছে। আলটিমেটলি ফলটা কি হয়েছে? পাকিস্তান এখনো তাই করে যাচ্ছে। কোথায় গলদ আছে সেটা ভারত সরকারকে দেখতে হবে। উগ্রপন্থীরা কি করে চলে আসছে, বিএসএফ কি করছে, কার দায়িত্ব? কেন্দ্রীয় এজেন্সি বা আমাদের ইন্টেলিজেন্স ব্যুরো বা আমাদের তারা কি এতটাই ব্যর্থ যে কোনো রকমভাবে ইন্টেলিজেন্স পায়নি যে এরকম বড় একটা নাশকতার ছক করা হচ্ছে? সেটা যদি তারা পেয়েই থাকে তাহলে কেন তার এগেনস্টে কোনো রকম অ্যাকশন নেওয়া হলো না? এই যে তৎপরভাবে এই যে কাজ করা, মক ড্রিল হোক কি বিভিন্ন অন্যান্য কাজ হোক, কর্মসূচি হোক, সেটা অনেক আগের থেকেই শুরু করা উচিত ছিল। তাহলে পেহেলগামে ব্যাসরান ভ্যালিতে যেই নিরীহ পর্যটকদের প্রাণ গেছে সেটা তারা বেঁচে যেত, এবং পেহেলগামে ঘটনাটা ঘটার জন্য সেখানে ব্যবসা বাণিজ্যতে অনেক ক্ষতি হয়েছে। এবং আমি একটা প্রশ্ন করতে চাই সেন্ট্রাল এজেন্সিগুলোকে, সরকারি সংস্থাগুলোকে, ইন্টেলিজেন্স রিপোর্ট কেন কাজ করে না? এর আগেও আমরা এই অনেকবার ঘটনা দেখেছি, পুলওয়ামা অ্যাটাক দেখেছি, তারপরেও কেন এগুলো রিপিট হয়েছে? আন্তর্জাতিক মহলে পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা থেকে নিজেদের আড়াল করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেখুন তো, খামোকা আমাদের দায়ী করা হচ্ছে, আমরা তো এসব জঙ্গি সন্ত্রাসীদের চিনিই না। এমনিতে ভারত জল চুক্তি স্থগিত করার পর শুকোতে শুরু করেছে একের পর এক পাকিস্তানের শহর, আর এরপর যুদ্ধ হলে যে বেঘরে মারা পড়তে হবে এই ভয় কামড়ে ধরেছে ইসলামাবাদকে। এদিকে প্রত্যক্ষ পাক যোগের একের পর এক অকাট্য প্রমাণ উঠে আসছে এনআইএর তদন্তে। মরিয়া হয়ে এবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হলো, 7 মণ তেলও পুড়ল, কিন্তু রাধা নাচল না। এই মুহূর্তে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য নয় ভারত। নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্য আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন এবং ফ্রান্স। আর 2 বছরের মেয়াদে যে 10টি দেশ এই মুহূর্তে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য, তাদের মধ্যে নেই ভারত, তবে রয়েছে পাকিস্তান। আর এর সুযোগ পরিপূর্ণভাবে নেওয়ার পরিকল্পনা ছিল ইসলামাবাদের। পহেলগাঁও কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হোক।
made its case, there was no outcome, which means that the council refused to buy its case. That's a fairly substantial setback for any country which has been working with the 15 countries for several months but finds that what it wants is not being accepted by them. প্রায় 1.5 ঘন্টা ধরে চলা বৈঠকে নিরাপত্তা পরিষদের সদস্যদের নিজেদের পক্ষে টানতে চেষ্টার কসুর করেনি পাকিস্তান, যদিও সূত্রের খবর বিফলে গিয়েছে যাবতীয় প্রচেষ্টা। বৈঠকে উত্তেজনা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও বৈঠক শেষে কোনো সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। সোমবার নিরাপত্তা পরিষদের এই বৈঠকের আগেই পেহেলগাঁও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বার্তা দেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার কথায়, নিরপরাধ নাগরিকদের নিশানা করা একেবারেই মেনে নেওয়া যায় না। ঘটনায় যারা দায়ী তাদের আইনানুগ এবং উচিত পদ্ধতিতে বিচারের আওতায় আনা প্রয়োজন। অস্থায়ী সদস্য হয়েও নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিজেদের দিকে রাখতে ডাহাফেল পাকিস্তান। এদিকে বসে নেই নয়াদিল্লিও। পাল্টা কূটনীতির চালে আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন ডাকার আবেদন জানিয়েছে ভারত, যে আবেদনকে সমর্থন জানিয়েছে স্থায়ী অস্থায়ী অধিকাংশ সদস্য দেশ। জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। একদিকে যুদ্ধের কাউন্টডাউন, আরেকদিকে নজর সীমান্তে। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে শক্তি বাড়াতে চলেছে বিএসএফ। 17,000 জওয়ান নিয়ে আরও 16টি ব্যাটালিয়ন তৈরি হবে বিএসএফের। সীমান্ত সুরক্ষা বাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স, সংক্ষেপে বিএসএফ, কাঁটা তারের অতন্দ্র প্রহরী, সীমান্তে সজাগ নজর। দেশের বিভিন্ন জায়গায় যুদ্ধকালীন পরিস্থিতিতে নাগরিক সুরক্ষায় মক ড্রিল। এই আবহে পেহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে শক্তি বাড়াচ্ছে বিএসএফ। বিএসএফের প্রায় 17,000 জওয়ান নিয়ে আরও 16টি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্ত রক্ষার জন্য পশ্চিম ও পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে নতুন 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার বা ফ্রন্টিয়ার গঠন হতে চলেছে। সূত্রের খবর, ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে এই প্রস্তাবের নীতিগত অনুমোদন মিলেছে। বর্তমানে বিএসএফের বহর কেমন? পশ্চিম ও পূর্বাঞ্চলীয় এই 2টি ফ্রন্ট রক্ষার জন্য বিএসএফের বর্তমানে 193টি ব্যাটালিয়ন রয়েছে। সীমান্ত রক্ষা বাহিনীর একটি ব্যাটালিয়নে 1000 জনেরও বেশি জওয়ান থাকেন। ফলে নতুন 16টি ব্যাটালিয়ন হলে বিএসএফে প্রায় 17,000 জওয়ান যুক্ত হবেন। পূর্ব প্রান্তে বাংলাদেশ সীমান্ত এবং পশ্চিম প্রান্তে পাকিস্তান সীমান্ত সুরক্ষার দায়িত্বে বিএসএফ। ভারত পাকিস্তান সীমান্ত 2290 কিলোমিটার লম্বা। পাশাপাশি লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার দৈর্ঘ্য 339 কিলোমিটার। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্ত 4097 কিলোমিটার। ভারতের মোট 6726 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রক্ষা করে বর্ডার সিকিউরিটি ফোর্স। বর্তমানে বিএসএফে 2,70,000 জওয়ান ও অফিসার রয়েছেন। সূত্রের খবর, নতুন 16টি ব্যাটালিয়নের জন্য শীঘ্রই পুরুষ ও মহিলা নিয়োগ শুরু হবে। 2,70,000 ফোর্স রয়েছে, সেই ফোর্স বাড়ানোর চিন্তা। এবং যেহেতু ভারত পাক সীমান্ত এবং ভারত বাংলাদেশ সীমান্ত, এই দুটো সীমান্তই যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্যই 2টো ফ্রন্ট হেডকোয়ার্টারেরও প্রস্তাব দেওয়া হয়েছে, যার মধ্যে একটা জম্মু এবং পাঞ্জাবের যে সীমান্তগুলো রয়েছে সেই এলাকায় নজরদারির জন্য জম্মু এলাকায় একটা সেক্টর করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশের নজরদারি আরও বাড়ানোর জন্য মিজোরামে একটি সেক্টর বাড়ানোর কথা রয়েছে। অর্থাৎ এই যে দুটো কমান্ড, অর্থাৎ ওয়েস্টার্ন কমান্ড এবং ইস্টার্ন কমান্ড, সেটা ভারত বাংলাদেশ এবং ভারত পাকিস্তান মিলিয়ে 6125-এরও বেশি যে সীমান্ত এলাকা, সেখানে তাদের নজরদারি চালাতে হয়। সেই কারণেই গোটা বিষয়টাকে নজরে রেখেই বিএসএফ এর যে শক্তি বাড়ানোর সেটা হচ্ছে এবং ইতিমধ্যেই নীতিগত অনুমোদন মিলেছে অর্থমন্ত্রক সহ। বিশেষজ্ঞদের মতে ওপার বাংলায় হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ সীমান্ত স্পর্শকাতর হয়ে উঠেছে। ইউনুস জমানায় সে দেশের মৌলবাদীদের বারবারন্ত এখন নয়া দিল্লির মাথা ব্যথা। পেহেলগাঁও পরবর্তী পরিস্থিতিতে মাথা ব্যথা আরও বেড়েছে। সেই কারণেই দুই সীমান্তে বিএসএফের শক্তি বৃদ্ধি। পিয়ালি মিত্র রিপোর্ট, জি24 ঘন্টা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।